আমার নাম হচ্ছে সোনা। সোনা, হ্যাঁ, সত্যই বলেছো তুমি। যেমনি তোমার নাম ঠিক তেমনি তুমি দেখতে। আজকে একটি কথা বলবো। বলো যুবক। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। এসো সোনা, এসো, ধরো না। এসো, ধরা দাও না, আমি তোমাকে ছাড়ব না। তোমারি
চলো আমার বাড়িতে, পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে। ও কবে হবে তোমার আমার মধুর মিলন, শ্রাবণ এলো খানালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল, ও আশার জ্বালা সবাই এলো, আশার জ্বালা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। কবে আসবে গো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। ওই তো সে লক্ষ্মীন্দর আজ যেন সেই পাঠশালা থেকে এই পথ দিয়ে সে বাড়ি ফিরে যাচ্ছি। তবে না না না, ওই তো দেখতে পাচ্ছি রয়ে আছে বটবৃক্ষ, সেই বটবৃক্ষের নিচে আমি কিছু সময় বিলম্ব করব, দেখি সে লক্ষ্মীন্দর কতক্ষণে আসে। তুমি যাক, গগনি অনেক বড় বেলা হয়েছে। মামাকে বলেছে লখাই পারশালা ছুটি হওয়া মাত্র সোজা রাজপ্রাসাদে ছুটে আসবে। না জানি গর্ভধারিণী জননী তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগলি নেই হয়ে যায়। যাই যাই, এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে ছুটে যাই। কে কে আমার ভাবে ধাক্কা মারছো? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? সত্যই? না না, তুমি আমাকে ধাক্কা মেরেছো। এ কি বলছো যুবক? তুমি আজ আমায় ধাক্কা মেরি আবার বলছো নাকি আমি তোমায় ধাক্কা মেরেছি? ঠিক আছে গো, প্রথমাজে যদি তোমার কাছে আমি কোনো অন্যায় করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। দাঁড়াও যুবক, যুবক তোমার কাছে কিছু আমি শুনতে পারি। এমন কি শুনবে বলো? বলছিলাম তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম গ্রাম্য পাঠশালায় লেখাপড়া করবার জন্য। তোমার নামখানি? আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। ও নিশ্চয় তোমাদের বাড়ি সেই চম্পলা নগরী। সত্যই বলেছো তুমি। তোমার পিতা অধিপতি চন্দ্রধর তিনি হচ্ছেন আমার পিতা। যুবক তোমাকে আর একখানি কথা বলবো গো। বলো। বলছিলাম তুমি বিবাহ করেছো? বিবাহ? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? ও মা, তুমি এত বড় যুবক হয়ে গেছো এখনো জানো না বিবাহ কি জিনিস? সত্যি, ছোট থেকে পিতামাতা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। বিয়ের কথা তো আমার কাছে কোনোদিন পিতামাতা বলেনি, এই তোমার মুখে প্রথমবার শুনলাম। যুবক তুমি যদি বিবাহ করো আমার মতো একজন সুন্দরী কন্যা লাভ করতে পারবে। তারপর? সে তোমার পাশে থাকবে, তারপর? তোমায় গান শোনাবে গো। হ্যাঁ? সত্যি? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। প্রথম আজ তুমি আমাকে বললে কয়েকটি কথা বলবে, কিন্তু সত্যি সত্যি তোমার মাথাটা খারাপ আছে। আমাকে যেতে দাও, অনেক বড় বেলা হয়েছে, আমাকে যেতে দাও। ওই তো সে লক্ষ্মীনার হচ্ছে ৫০ বৎসর বয়স, তার অঙ্গে নেই কোনো কাম ভাব। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি কামদেবের কাছ থেকে কাম ভাব নিয়ে লক্ষ্মীর অঙ্গে নিক্ষেপ করবো। একে আজকের দিনে একটি সুন্দরী মেয়ে এসে আমার সঙ্গে কতগুলো কথা বললো। মেয়েটির সঙ্গে কথা না বলে আমি ফিরে যাচ্ছি। না 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 না, ওই মেয়েটির মুখখানা যেন আমার দুই নয়নে ভেসে ওঠে। ওই মেয়েটিকে দেখবার জন্য আমার মনখানা যেন বিচলিত হয়ে ওঠে। যাই যাই, ওই মেয়েটির সঙ্গে যেই করে হোক না কেন আমাকে কথা বলতে হবে। কিন্তু কি করে কথা বলি? না না না, যাই না, দেখি আমার সঙ্গে কথা বলে কি না। এই যে শুন, এই যে শোনো না, এতক্ষণ ধরে সে আমার সঙ্গে কথা বলেছে,
তার সঙ্গে আমি কথা বলিনি বলে আমার উপরে বড্ড অভিমান করেছে, কিন্তু যেই করে হোক না কেন তার মান যে আমাকে ভাঙাতেই হবে। এই যে শোনো না, তোমাকে বলছি। কি হলো যুবক? আহা, কি সুন্দর যেন তোমার দুটি চোখ। যখনই তোমার চোখে চোখ রেখে আমি দেখি তোমাকে, মনে হচ্ছে তোমার চোখের মধ্যে নিশ্চয়ই কোনো জাদু রয়েছে। কি সুন্দর যেন তোমার মুখখানা। আজকের দিনে তোমার মুখখানা দেখে মনে হচ্ছে সারাটি জীবনের জন্য তোমার সঙ্গে আমি একসঙ্গে থাকি। ও মা, একটি কথা বলবো? বলো। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম হচ্ছে সোনা। সোনা? হ্যাঁ। সত্যই বলেছো তুমি, যেমনি তোমার নাম ঠিক তেমনি তুমি দেখতে। আজকে একটি কথা বলবো? বলো যুবক। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। এসো সোনা, এসো, ধরা দাও। এসো, ধরা দাও না, আমি তোমাকে ছাড়ব না। আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারি পরশে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারি পরশে
চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার আশার আলো। লা 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 লা। সোনা যেও না, সোনা যেও না, অমন করে প্রথম আজ এসে আমাকে পাগল করে দিয়ে আমাকে তুমি কেন ধরা দিচ্ছ না? আমি তোমাকে ছাড়া যে এক মুহূর্ত থাকতে পারবো না। এসো সোনা এসো, একটিবার তুমি আমার কাছে এসো, ধরো গো। না যুবক না, তুমি অমন ভাবে আমার কাছে এসো না। এ কি বলছো সোনা? হ্যাঁ, এতক্ষণ ধরে আমাকে পাগল করে দিয়ে এখন নাকি তুমি বলছো তুমি আমি তোমার কাছে যাব না? আমি তোমাকে ছাড়া যে এক মুহূর্ত থাকতে পারবো না সোনা, একটিবার কাছে এসো, ধরা দাও। তবে শোনো যুবক, সত্য যদি তুমি আমায় কাছে পেতে চাও তবে তোমায় কিছু কর্ম করতে হবে। এমন কি কর্ম করতে গেলে আমি তোমাকে কাছে পাবো? তুমি আমার সম্মুখে বিলম্ব না করে ভাই। এই মুহূর্তে ছুটে যাবি। রইহে আছে তোমাদের গোস্বা মন্দির, আহ, সেই গোস্বা মন্দিরে তুমি প্রবেশ করবে। তারপর গোস্বা মন্দিরে যেই যাবে তার সঙ্গে তুমি 3 সত্যঙ্গীকার করে শুধুমাত্র আমার কথা বলবি, নিশ্চয়ই তুমি আমাকে তোমার বক্ষ মাঝে পাবে। সোনা। সত্যই। তবে যদি তাই হয় তুমি আমাকে কথা দাও, যতক্ষণ পর্যন্ত ওই গোসা মন্দির থেকে বের না হব তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। কোথাও যাব না। কারণ আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তাই এই মুহূর্তে তোমার এই কথা মতো রয়েছে আমাদের সেই গোসা মন্দির। বিলম্ব না করে এই মুহূর্তে সেই গোসা মন্দির আমি প্রবেশ করলাম। তুই ভেবেছিলিস তোর পুত্রকে তুই উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুই রাজর সিংহাসনে বস? আমি চন্দ্রধর হতে দিব না। চন্দ্রধর, তোর মনের আশা আমি কোনোদিন পরিণাম হতে দিব না। এই চন্দ্রধর, তুই সামান্য মানব হয়ে শিবকন্যার সাথে করে চন্দ্রধর, তুই যদি চলিস ডালে 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 আমি যত পাতাই ঠাকুর। আজ বেলা 10টার সময় লক্ষিন্দর স্কুলে গিয়েছিল। সে লক্ষিন্দরকে যে আমি পাচ্ছি না কেন? সে লক্ষিন্দর আমায় ছেড়ে কোথায় চলে গিয়েছে? ওরে আমার হতভাগী সন্তান, এই হতভাগী মাকে ছেড়ে তুই কোথায় চলে গেছিস বাবা? এই মায়ের কাছে একটিবার ফিরে আয় বাবা। জানো বাবা লক্ষিন্দর, তোকে না দেখলে যে আমি এক মুহূর্ত থাকতে পারি না। এই হতভাগীর মায়ের কাছে একটিবার ফিরে আয় লক্ষাই, একটিবার ফিরে আয়। ও কোথায় গেলি রে? ওই একবারে মা বলে
তোকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না বাবা। এই হতভাগীর মায়ের কাছে ফিরে আয় বাবা লক্ষিন্দর, এই হতভাগীর মায়ের কাছে ফিরে আয়। ও লাখাই রে হতভাগী সন্তান কোথায় চলে গেছে? এই হতভাগীর মায়ের কাছে কেউ থাকবে না, আর কেউ আমায় মা মা বলে ডাকবে না। একে আজ আমি অদূর থেকে কি শুনতে পাচ্ছি, কে যেন রাজপ্রাসাদে ঢুকরে ঢুকরে কাঁদছে। না না, আমি একটিবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি এমন কি হয়েছে খান, যার জন্য অঝর নয়নে ঢুকরে ঢুকরে কাঁদছে। একে বৌরানী, বৌরানী, কাকুমণি কি হয়েছে মা? আপনি এসেছেন কাকুমণি? আর কি হয়েছে তোমার? আজ কিসের জন্য তুমি এমনি ভাবে রাজপ্রাসাদে ঢুকরে ঢুকরে কাঁদছো মা? আপনি যে আমার ছেলেকে 10টার সময় ভর্তি করে দিয়েছিলেন স্কুলে, সে লক্ষিন্দরজি আজ গৃহমাঝে ফিরে আসেনি কাকুমণি। বৌমা, কি বলছো বৌমা? লক্ষিন্দর এখনো গৃহমাঝে ফিরে আসেনি? না কাকুমণি। আর লক্ষিন্দর ফিরে আসেনি বলেই বুঝি তুমি ঢুকরে ঢুকরে কাঁদছো মা? সত্যি কাকু। কিন্তু জানো মা, মায়ের চোখের জলে যে সন্তানের অকল্যাণ নেমে আসে, লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ, না জানি কোনো পাঠশালার বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মেতে আছে বলে গৃহমাঝে ফিরে আসেনি। না কাকুমণি, আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম, সে লক্ষিন্দরের কথা কেউ বলতে পারলো না কাকুমণি। বৌমা, কি বলছো তুমি? লক্ষিন্দরের কথা কেউ তোমায় বলতে পারেনি? না কাকু। আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারলাম বৌমা, আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারলাম। আমি লক্ষিন্দরকে যখন 10টার সময় রেখে আসি, আমি লক্ষিন্দরকে বলেও এসেছিলাম যে দাদু ভাই, তোমার পাঠশালার ছুটি হয়ে গেলে আমি তোমায় নিতে আসবো। আজ আমি আনতে যাইনি তো, তাই বুঝি আমার উপর অভিমান করে লক্ষিন্দর গৃহমাঝে ফিরে আসেনি। কাকুমণি, আপনার পায়ে ধরে বলি, আপনি যেখান থেকে পারো না কেন সে লক্ষিন্দরকে আমার এই বক্ষ মাঝে এনে দেবেন কাকুমণি। দেব বৌমা। সে লক্ষিন্দরকে ছাড়া যে আমি আর বাঁচতে পারবো না কাকু। বৌমা, এমনি ভাবে আর ভেঙে পড়ো না মা, এমনি ভাবে আরে ভেঙে পড়ো না। দাদু ভাইকে তো শুধু তুমি গর্ভে ধারণ করেছ, আর আমি তাকে কোলে পিঠে করে মানুষ করলাম, গ্রাম্য পাঠশালায় তাকে ভর্তি করে এসেছি। আমার প্রাণের বিনিময় হলো আমি লক্ষিন্দরকে যেখানে যে অবস্থায় পাই না কেন, আমি লক্ষিন্দরকে নিয়ে আসবো বৌমা, আমি তোমায় কথা দিলাম। ঠিক আছে কাকুমণি। আর ততক্ষণ তুমি যাও আমাদের চণ্ডী মণ্ডপে মাথা ঠুকে ঠুকে মায়ের কাছে কামনা করো, লক্ষিন্দর যেন আমাদের গৃহমাঝে ফিরে আসে। বেশ কাকুমণি, আমি তাই যাচ্ছি কাকুমণি। দাদু ভাই, লক্ষা, ওগো আমার চম্পলাবাসীগণ, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কেউ যদি লক্ষিন্দরকে আমাদের রাজপ্রাসাদে এনে দিতে পারেন, আমরা তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করব। কেননা লক্ষিন্দর আমাদের বংশের শ্রেষ্ঠ প্রদীপ। রানীমা এক এক করে 6-6টি সন্তানকে সাগরের জলে বিসর্জন দিয়েছে। কত ভাগ্যের বলে পেয়েছে এই লক্ষিন্দরকে, আর সেই সন্তানে যদি হারিয়ে যায়, না জানি রানীমা বিয়োগ সন্তানের বিয়োগ ব্যথায়
কাঁদতে কাঁদতে প্রাণে মারা যাবে। যাই ওই পাশের গ্রামের দিকে যাই। দাদু ভাই, অনেকক্ষণ হলো গোসা মন্দিরে প্রবেশ করেছি, তবে কি রাজপ্রাসাদে আমাকে খোঁজাখুঁজি না করে গর্ভধারিণী জননী নিশ্চিন্তাই রয়েছে? না না না, এই গোসা ঘরে প্রবেশ করেছি আমি, ঠিকই করেছি। এই গোসা মন্দির থেকে যদি বের হয়ে যাই ওই সুন্দরীকে আমি কাছে পাবো না। তাই কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আমাকে নিয়ে যাওয়ার জন্য এই গোসা মন্দিরে কেউ আসে কিনা। দাদু ভাই, নেই কেউ যেন লক্ষ্মীধরের সংবাদ আমায় দিতে পারলো না। তবে কি আমার দাদু ভাই সোনার চম্পলার মেয়ে? না না, এমন অলক্ষণে বাক্য তো প্রকাশ করাও তো অপরাধ। কিন্তু আমি তো রানীমাকে কথা দিয়ে এসেছি যে লক্ষ্মীধরকে ফিরে না পেলে আমি রাজপ্রাসাদে যাব না। কিন্তু আমিও যদি না যাই, না জানি রানীমা কাঁদতে কাঁদতে প্রাণীকে বিসর্জন দেবে। আজকে আমি লক্ষ্মীধরকে নাই বা পেলাম, আগামীকাল আবার সূর্যোদয় হওয়ার সাথে সাথে লক্ষ্মীধরের সন্ধানে বেরিয়ে পড়ব। দেখি কোথায় লক্ষ্মীধরকে খুঁজে পাই, যাই রাজপ্রাসাদে ফিরে যাই। কিন্তু কি একে আজ আমি দেখছি আমাদের গোসাঘরের দরজা তো প্রত্যেকদিন খোলা থাকে, তবে আজ গোসাঘরের দরজা বন্ধ কেন? তবে কি লক্ষ্মীধর আমাদের প্রবেশ করে আছে? না না, লক্ষ্মীধর তো নাবালক, সে তো অভিমান সম্বন্ধে কিছু বোঝে না, অনুরাগ সম্বন্ধে তো সেই জানে না। তাহলে কে প্রবেশ করে আছে? যেই হোক না কেন আমি একটিবার রেখে দেখবো কে এই গোসাঘরে প্রবেশ করে আছে। বলি কে কে এই গোসাঘরে প্রবেশ করেছো? বেরিয়ে এসো, নইলে তোমায় অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না না না, এই মুহূর্তে আমি সাড়া দেব। কে? দাদু নাকি লক্ষ্মীধর? একই করেছো দাদু ভাই, তুমি একই করেছো। তোমার বিহনে তোমার মা জননী কেঁদে কেঁদে পাগলিনী প্রায়। আমি এই বৃদ্ধ বয়সে সারা চম্পকনগর তন্ন তন্ন করে খুঁজে এলাম, আর তুমি নাকি প্রবেশ করে আছো এই নোংরা গোসাঘরে। সত্যি বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো। আমি বের হতে পারি, তার আগে তোমাকে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। আমি তাও করব দাদু ভাই, আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকারই করব। কেননা তোমার মাকে যে আমি কথা দিয়ে এসেছি তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাব। তবে বলো 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার? তুমি যাহা বলিবে দাদু ভাই, আমি পালিব শতবার। কিছুক্ষণ অপেক্ষা করো, এই মুহূর্তে আমি দরজাখানা খুলে দিচ্ছি। দাদু ভাই, কি অবস্থা হয়েছে তোমার? মুখখানা শুকিয়ে যেন কেমন হয়ে গেছে, সর্বঙ্গ যেন মশার কামড়ে তোমায় ক্ষত বিক্ষত করে দিয়েছে। চলো দাদু ভাই, চলো তোমার মায়ের কাছে চলো। দাঁড়াও দাদু, রাজপ্রাসাদে যাওয়ার আগে তুমি আমার মনের কথা শুনবে না? শুনবো দাদু ভাই, শুনবো। ওই পথ চলতে চলতে তুমি তোমার মনের কথা বলবে, আর আমি দোকান পেতে শুনবো। ওই না শোনো শোনো ও গো দাদু, বলি যে তোমারে। আরে বলো বলো। ওই আমি স্কুলেতে আর যাবো না গো দাদু, তুমি জানাবে পিতারে। কি? আমি স্কুলেতে আর যাবো না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলে আর যাবো না। আজ শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে স্কুলেতে আর যাবো
তোমার এখন হচ্ছে লেখাপড়া করার বয়স, এই বয়সে তুমি স্কুলে যেতে চাইছো না, কিন্তু কেন? স্কুলের লেখাপড়া ও গো দাদু ভালো যে লাগে না, লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না, ওই লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। তাই নাকি? ও লেখাপড়ায় মন বসছে না? না দাদু, আমি এতক্ষণে বুঝতে পেরেছি কেন মন বসছে। তুমি বুঝতে পেরেছো? আচ্ছা আমি বলো যদি দাদু। আমি যদি তোমার মনের কথাই বুঝতে না পারবো, তাহলে তোমায় ছোট থেকে বড় করলাম কি করে? আচ্ছা বলো তো দাদু, আমি তোমার কাছে কি চাই? তুমি রাজপুত্র তো, আমার মন বলছে তুমি তোমার পিতার সঙ্গে বাণিজ্য করতে যাবে। আমি বাণিজ্য করতে যাব না, তাহলে বুঝি কোনো বড় ব্যবসা করবে? কোনো ব্যবসাও করব না। কিন্তু লক্ষ্মীধর, এ বয়সে তুমি লেখাপড়া করবে না, ব্যবসা করবে না, বাণিজ্য করবে না, তাহলে তুমি কি করবে? লেখাপড়া ছেড়ে দাদু, ও গো দাদু বিয়ে, লোকাই! আমি বিয়ে করব। বিয়ে করবে? হ্যাঁ চুপ করো। বিয়ে করব? আমি বিয়ে করব। হ্যাঁ দাঁড়াও দাদু ভাই, ছেলে মানসিকতা করতে নেই ভাই, জানো তোমার হচ্ছে এখন লেখাপড়া করার বয়স, আর বিয়ে বিয়ে ছেলে খেলা নয় বাবা। কেন? বিয়ে যে করেছে অকালে সে মরেছে। সেই জন্য মনে হয় তুমি বিয়ে করো? হ্যাঁ, না তুমি বিয়ে করোনি বলে আমিও করব না। আরে বিয়ে করতে গেলে উপযুক্ত বয়স হতে হবে, তবেই তো বিয়ে। যদি আমার এই এক সপ্তাহের মধ্যে বিয়ে না দাও আমি কি করব জানো? কি করবে? ওই না বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। যাও যাও। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। তুমি আমায় ছবে না। ও দাদু, ও দাদু, আমার হস্তে ধরি পায়ে পড়ি, ও গো দাদু বলি যে তোমারে বিয়ের কথা, ও গো দাদু তুমি জানাবে পিতারে, আমার বিয়ের কথা, ও গো দাদু তুমি জানাবে পিতারে। ও দাদু, আমি বিয়ে করব। বিয়ে করব। কখনোই না, বিয়ে তোমার আমি দিতে পারবো না। বিয়ে দেবে না দাদু? না। তবে যদি তাই হয় তোমার সঙ্গে আমি আর ওই রাজপ্রাসাদে ফিরে যাব না। ওই দেখা যায় সর্বমুখে একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রাণখানা আমি এই মুহূর্তে বিসর্জন দেব। লোকাই! না দাদু ভাই, কথায় কথায় প্রাণকে বিসর্জন দেব, প্রাণকে বিসর্জন দেব। ওরে আত্মহত্যা যে মহাপাপ, নরকে হয় গমন। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর একবার পেতে হয় মানব জনম। এই মানব জনম পেয়ে কেউ কখনো আত্মহত্যা করতে নেই ভাই। সত্যি দাদু, যদি তাই হয়, আর তবে কি তুমি ভুলে গেছো আমার সঙ্গে তুমি 3 সত্য অঙ্গীকার করেছো? অঙ্গীকার? তাই এই মুহূর্তে বিলম্ব করবে না দাদু, ছুটে যাও। 1 সপ্তাহের মধ্যে পিতাকে বলে আমার বিয়ের ব্যবস্থা করো, আর আমি ততক্ষণই যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। বেশ দাদু ভাই। চলে গেল দুধের বালক লক্ষিন্দর, আজ বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। কিন্তু আমি তো বড় ভুল করেছি, লক্ষিন্দরের সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করেছি, কিন্তু আমি কোন মুখে সদাগরের কাছে গিয়ে বলবো যে আমাদের নাবালক রক্ষাই বিয়ের জন্য পাগল হয়ে গেছে? যদি না বলি তাহলে হবে আমার সত্যকে লঙ্ঘন করা। যাই যাই, সদাগরের কাছেই যাই। লক্ষিন্দর সে পাঠশালায় লেখাপড়া করছে, সে একদিন উচ্চ শিক্ষা শিক্ষিত হবে,
আমারই বর্তমানে রাজ সিংহাসনে বসে সে রাজ্য পরিচালনা করবে, আমিও বাকি জীবনে অবসর নিতে পারবো। কিন্তু লক্ষিন্দর কতদূর শিক্ষা অর্জন করেছে আমার জানা নেই। মন্ত্রী মহাশয় এলেই আমি সব চেনে নেব। চাঁদ, আসতে পারি চাঁদ? মন্ত্রী কাকা, চাঁদ, বলুন তো মন্ত্রী কাকা, লক্ষিন্দরকে আপনি পাঠশালায় ভর্তি করেছিলেন। লক্ষিন্দর প্রত্যহ পাঠশালায় যাচ্ছে আসছে, সে কতদূর শিক্ষা অর্জন করেছে? ব্যর্থ হয়ে গেছে চাঁদ, তার লেখাপড়া যেন ব্যর্থ হয়ে গেছে। এ আপনি কি বলছেন? আচ্ছা, লক্ষিন্দর আজকে পাঠশালা থেকে গৃহমাঝে ফিরে আসেনি? লক্ষিন্দর গৃহমাঝে ফিরে আসেনি? না চাঁদ, আর আপনি এখনো নিশ্চিন্ত রয়েছেন মন্ত্রী কাকা? নিশ্চিত থেকে থাকতে পারি চাঁদ। খোঁজাখুঁজি করার পর দেখি লক্ষিন্দর আমাদের প্রবেশ করেছে ওই নোংরা গোশালা মন্ত্রী কাকা, প্রত্য লক্ষিন্দর ওই গোসাগরে প্রবেশ করেছে। লক্ষিন্দর গোসাগরে প্রবেশ করেছে আমি জেনেছি। যদি আমার চম্পকী নগরের প্রজারা জানে, সবাই আঙুল রেখে তিরস্কার করে বলবে ওই চলে যাচ্ছে চোখ। প্রত্যের অভাব মেটাতে পারিনি বলে লক্ষিন্দর সে গোসাগরে প্রবেশ করেছে। বলুন তো মন্ত্রী কাকা, লক্ষিন্দরের এমন কিছু অভাব রয়েছে যার জন্য সে ওই গোসাগরে প্রবেশ করেছে? অভাব, অভাবের কথা শুনবে চাঁদ? অভাবের কথা শুনতে গেলে পদস্থল থেকে মাটি সরে যাবে, এই সারা আপনি কি আকাশটা যেন মস্তিষ্কে ভেঙে পড়বে। এই আপনি কি বলছেন মন্ত্রী কাকা? তবু আপনি যদি না বলেন তাহলে তো আমি বুঝতে পারবো না মন্ত্রী কাকা। লক্ষিন্দর আমাদের বিয়ে করতে চায়। বিয়ে? আচ্ছা, লক্ষিন্দর বিয়ে করবে, যার জন্য লক্ষিন্দর এই গোসাগরে প্রবেশ করেছে। আচ্ছা, আপনিও আমার সঙ্গে রহস্য করছেন মন্ত্রী কাকা। রহস্য? রহস্য নয় চাঁদ, আমি এরপরেও হলপ করে বলবো ওই দুধের বালক লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। আমি কি করে বিশ্বাস করবো মন্ত্রী কাকা? লক্ষিন্দর বড় নাবালক সন্তান, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সেই নাবালক সন্তান বিয়ের জন্য বিচলিত হয়েছে আমি বিশ্বাস করতে পারি? হ্যাঁ চাঁদ, আমার হাতে হাত রেখে ত্রিসপ্তঙ্গীর আবদ্ধ করে বলেছে, দাদু ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন 1 সপ্তাহের মাঝে যদি বিয়ে আমায় না দাও, আমার এই সুন্দর প্রাণকে ওই গঙ্গার জলে বিসর্জন করো। লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত হয়নি, লক্ষিন্দরের বিয়ে দেবার জন্য আপনি বিচলিত হয়েছেন। চাঁদ, এর পূর্বে আমি আমার 6 সন্তানের বিয়ে দিয়েছিলাম শুধুমাত্র আপনার যুক্তি অনুসারে। তাই বুঝি আজ আমি আমার 6 সন্তানকে হারিয়েছি। আপনি চাইছেন লক্ষিন্দরের বিয়ে দিয়ে আমি যেন লক্ষিন্দরকে হারিয়ে ফেলি? আপনি একজন ঠক, আপনি একজন মিথ্যেবাদী, আপনি একজন প্রতারক। ঠক, প্রতারক, মিথ্যেবাদীর স্থান পবিত্র রাজপ্রাসাদে হতে পারে না মন্ত্রী কাকা। তাই এই মুহূর্তে এই পবিত্র রাজপ্রাসাদ থেকে আপনি বেরিয়ে যান। ভগবান, কথা মাত্র নেমে এসো মস্তিষ্কে আমার। এ কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? আমি কেন এখনো বেঁচে আছি? বাহ বাহ চাঁদ, বাহ! আজ আমি তোমার মুখশ্রী তোমার শ্রবণ করে ধন্য হয়ে গেলাম চাঁদ, ধন্য হয়ে গেলাম। আজ থেকে সারাটা জীবন যেন কাটিয়ে দিলাম তোমার এই রাজপ্রাসাদে। আমার জীবনের সব আহ্লাদটুকু বিসর্জন দিয়েছি। তোমার মুখ পানে যে আমি বিবাহটুকু করিনি। আজ আমি তোমার কাছে একজন ঠক হয়ে গেলাম চাঁদ, আমি একজন প্রতারক হয়ে গেলাম। ঠিকই বলেছ,
ঠক মিথ্যেবাদীর আশ্রয় তো পবিত্র রাজপ্রাসাদে নয়। কিন্তু কি করি, আজ যদি আমি অবসর পেয়ে গেলাম, চাঁদ অবসর পেয়ে গেলাম, রইল তোমার হাজার হাজার প্রজাবিন্দু, রইল তোমার এই সাজানো রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদ ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে গেলাম, চলে গেলাম। দাঁড়ান, চাঁদ দাঁড়ান মন্ত্রী কাকা। অবুঝ সন্তান মা বাবার বুকে লাথিও মারে, তাই বলে কি সন্তানকে ছুঁড়ে ফেলানো যায়? চাঁদ আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন, আপনি আমার পিতৃ সমতুল্য। আমার পিতার অবর্তমানে আপনাকে আমি আমার পিতৃ আসনে বসিয়েছি। চাঁদ অজান্তে কটু ভাষা প্রয়োগ করেছি বলে রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যাচ্ছেন। আপনি আমায় ক্ষমা করুন মন্ত্রী কাকা, আপনি আমায় ক্ষমা করুন। না চাঁদ, তোমার স্থান তো আমার পায়ে নয় বাবা, তোমার স্থান তো আমার এই কোমল হৃদয়ে। যেদিন তোমার পিতা ওই মৃত্যু শয্যায় পড়ে আমায় দুটি হাতে হাত দিয়ে বলেছিল, গো মন্ত্রী মহাশয়, আমার অবর্তমানে চাঁদকে তুমি দেখো, রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করো, আমি তাই করেছিলাম। মন্ত্রী কাকা, আমি তো তোমায় কোনোদিন তোমার পিতার অভাব বুঝতে দেইনি বাবা। লক্ষ্মীন্দরের বিয়ের কথা শুনবার পর আমি কেন বিচলিত হলাম আপনি জানেন? কেন চাঁদ? লক্ষ্মীন্দরে আপনি পাঠশালায় ভর্তি করেছিলেন। লক্ষ্মীন্দর প্রত্যহ পাঠশালা যেত আসত। একদিন লক্ষ্মীন্দর ফিরে এসে বলছে, পিতা গো, আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে? সবে মাত্র পাঠশালায় লেখাপড়া করবার বয়স, এই বয়সে পাঠশালায় যাবি না কেন? লক্ষ্মীন্দর যেন আদো আদো কণ্ঠেশ্বরে কাঁদতে কাঁদতে বলল, জানো পিতা, আমি পাঠশালা হইতে যখন ফিরে আসি, পথ মাঝে ধাত্রী মামায় বক্ষে চড়িয়ে ধরে কাঁদে। আমি ভেবেছিলাম ধাত্রীমার কোনো লোভ লালসা রয়েছে, তাই সে লক্ষ্মীন্দরকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদে। আমি আদেশ করলাম, ধাত্রীমাকে আনায়ন করো রাজপ্রাসাদে। ধাত্রীমাকে যখন রাজপ্রাসাদে আনায়ন করা হয়, আমি জিজ্ঞাসাও করেছিলাম, বলো তো ধাত্রীমা, এমন কিভাবে প্রায় তুমি লক্ষ্মীন্দরকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদো? ধাত্রীমা যেন বলতে নারাজ। আমি ক্রোধে একটা ঘাতের আদেশ করলাম, আর ধাত্রীমাকে যখন ব্যত্যাঘাত করা হয়, ধাত্রীমা ব্যত্যাঘাত সহ্য করতে না পেরে আমার পা চড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, জানেন সওদাগর মহাশয়, দ্বাদশ বৎসরের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ দিলে নাকি বাসর ঘরে কালকে উঠে বিশল সব পুত্র লক্ষ্মীন্দরকে ধ্বংসন করে। আর সে কথাটা বলতে বলতে যেন ধাত্রীমা শিলায় পরিণত হলো। শিলায় স্তূপ এখনো রাখা আছে চণ্ডী মন্দিরের সম্মুখে। যতবার ওই চণ্ডী মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়াই, ধাত্রীমার কথা যেন মনে পড়ে যায়, মনে হয় যেন ধাত্রীমা আজও কাঁদে। সব জেনে শুনে আমি লক্ষ্মীন্দরের বিয়ের আয়োজন কি করে করব মন্ত্রী কাকা? কখনোই না, কিছুতেই দেওয়া যাবে না। কিন্তু লক্ষ্মীন্দরের বিয়ের কথা বিস্মরণ করাবো এমন যুক্তি আপনার কাছে নেই মন্ত্রী কাকা। আমায় কিছু ভাবতে সময় দেওয়া উচিত। আমি ভেবেচিন্তে স্থির করব কি করলে লক্ষ্মীন্দরের বিয়ের মত ভুলো না। ভাবুন ভাবুন মন্ত্রী কাকা, ভাবুন। হ্যাঁ, পেয়ে গেছি, পেয়েছেন? পেয়ে গেছি। যা বলুন বলুন মন্ত্রী কাকা বলুন। পায়রা। পায়রা? হ্যাঁ, পায়রা দিয়ে কি হবে? তবে এই পায়রা নয়, স্বর্ণগিরিবাজ পায়রা। গিরিবাজ পায়রা? সে যে পায়রা কথা বলতে পারে। এই আপনি কি বলছেন? হ্যাঁ, লক্ষ্মীন্দর আমাদের ছেলে মানুষ। ওই পায়রা যদি লক্ষ্মীন্দরের হাতে তুলে দেওয়া যায়, ওই পায়রা নিয়ে লক্ষ্মীন্দর খেলাধুলা করবে, পায়রার সঙ্গে কথা বলবে, কথা বলতে বলতে বিয়ের কথা ভুলে যাবে। অতিভক্ত! পায়রা পেলে যদি লক্ষ্মীন্দর বিয়ের কথা বিস্মরণ হয়, তাহলে আর বিলম্ব নয় কাকা। এই মুহূর্তে পায়রা নয়ন করতে আপনি ছুটে যাবেন
উড়িষ্যার কটক শহর